নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি তোমাদের প্রিয় চ্যানেল স্টক ট্রাভেলার। বন্ধুরা, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা যারা স্টক মার্কেটে ইনভেস্টমেন্টের জন্য প্রবেশ করি, যারা নতুন আর কি, মানে খুব একটা বেশি মার্কেটের ব্যাপারে জানি না, শেয়ার মার্কেট অতটা বুঝি না, এবং যখন প্রথম ইনভেস্টমেন্ট শুরু করি বা প্ল্যান করি যে ইনভেস্টমেন্ট করব করে, তো তখন কারোর না কারোর দ্বারা টিপস বা কারোর না কারোর কেউ একটা বলে দিল যে এই স্টকটা খুব ভালো এগোবে, এই স্টকটা ইনভেস্ট করে দাও। ঠিক আছে, তো এরকম করে আর কতদিন। তো আমিও প্রথম প্রথম এরম ভাবে ইনভেস্ট করতাম, বাট আজকে যত দিন গেছে আমি শিখেছি, এবং আরো যত দিন যাবে আমি আরো শিখবো। ঠিক আছে, এখন শেখার কোনো শেষ নেই। তো সেই জায়গা থেকে আমি যেটা শিখেছি তোমাদেরকেও আমি সেটা শেখাবো। তো বন্ধুরা, আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করবো সেই বিষয়টা প্রথমে ছোট করে বলে দিই। কোনো একটা স্টক ইনভেস্টমেন্ট করব কি করব না, সেটা তো আমরা সহজে বুঝতে পারি না, কারণ তার ফান্ডামেন্টাল অ্যানালিসিস, তার টেকনিক্যাল অ্যানালিসিস, তার ফাইন্যান্সিয়াল রিপোর্ট অ্যানালিসিস, টোটালটাই আমাদেরকে করতে, এবং এগুলো শিখতে অনেকটা সময় লাগে। সেটা শিখে এবং সেই শেখাটা, সেই ব্যাপারটায় অ্যাপ্লাই করে যতক্ষণে আমরা স্টকটা ধরবো করি, ততক্ষণে সে স্টকটার প্রাইস কিন্তু অনেক ওপরে চলে যায়, এবং একটা সময় মনে হয় যে একটু নিচে নামুক, তারপরে আমরা হয়তো এটাকে কিনবো, কিন্তু সেটাও আবার মানে আরো দেরি হয়ে যায়। আমরা নিচে নামার জন্য ওয়েট করি, সেটা আরো উপরে চলে যায়। তো এই জন্য আমার মনে হয় সবসময় যারা বড় বড় ইনভেস্টার, ইনস্টিটিউশনাল ইনভেস্টার, ফরেন ইনভেস্টার, ঠিক আছে, মানে বিদেশি বিনিয়োগকারী যারা, তাদেরকে অনুসরণ করা। কারণ আমরা দেখো ইন্ডিভিজুয়াল, ঠিক আছে, আমরা কিন্তু একা, আমাদের কিন্তু ওই বুদ্ধি দেওয়ার মতো অত লোক নেই। আমরা এই রোড থেকে দেখে 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 দেখেই শিখবো, এবং আমিও এইভাবেই শিখেছি। তো তোমাদেরকে আমি সেটাই শেখাতে চাইছি। আজকে যে 5টা শেয়ারের ব্যাপারে আমি কথা বলবো, এই 5টা শেয়ার কিন্তু পুরোটাই গভর্নমেন্টের শেয়ার। মানে 5টা স্টকই গভর্নমেন্ট হোল্ডিং, ঠিক আছে, মানে কোনো রকম মানে প্রাইভেট সেক্টরের শেয়ার নয়, বা কোনো রকম যে আমি যেমন 4টে সেক্টর আমি খুব প্রেফার করি, সেই 4টে সেক্টর ডিফেন্স, এআই, তারপরে হচ্ছে সোলার, তারপরে হচ্ছে ইলেকট্রিক ভেহিকেল, এই 4টে সেক্টর থেকে কিন্তু বিলং করে না। একটা দুটো এরকম শেয়ার আছে যেগুলো আবার সোলার ইন্ডাস্ট্রি থেকে এবং ইলেকট্রিক ভেহিকেল ইন্ডাস্ট্রি থেকে কিন্তু ডিরেক্টলি নয়, বাট ইনডাইরেক্টলি জড়িত আছে। বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে, চ্যানেলটি একদম নতুন, তোমাদের সাপোর্টের খুব দরকার। যারা প্রথমবার চ্যানেলে এসছো এবং ভিডিও দেখছো, তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। এরকমই ইন্টারেস্টিং ভিডিও তোমাদের কাছে আগামী দিনে পৌঁছে যাবে, তার জন্য পাশের বেল আইকনটা প্রেস করে দিতে হবে। তো বন্ধুরা, আজকে যে ইনভেস্টারদের আমরা লক্ষ্য করব, কোনো ইন্ডিভিজুয়াল ইনভেস্টার নয়, আমরা আজকে দেখব বিদেশি বিনিয়োগকারীরা লাস্ট ডিসেম্বর কোয়ার্টার থেকে এই মার্চ মানে 2024-এর কোয়ার্টারের মধ্যে স্টেক বাড়িয়েছে গভর্নমেন্ট হোল্ডিং কোম্পানিতে, এরকম 5টা স্টক। কারণ বিদেশি বিনিয়োগকারীরা কোনো উল্টো পাল্টা পেনি স্টকে ইনভেস্ট করে না, তারা সবসময় ফান্ডামেন্টাল স্ট্রং স্টকে ইনভেস্ট করে, এবং তারা সবসময় এটা চেষ্টা করে যে কিভাবে তারা প্রফিট আর্ন করবে, এবং সেটা সেল করে একটা ভালো একটা প্রফিট মুনাফা অর্জন করে তারা তাদের পকেটে পড়বে। তো তারা সবসময় চেষ্টা করে যে একটা ফান্ডামেন্টাল স্ট্রং স্টকে ইনভেস্ট করতে। গভর্নমেন্ট সেক্টর লাস্ট 2-3 বছরে যদি রেকর্ড দেখা যায়, এই গভর্নমেন্ট সেক্টর কিন্তু খুব একটা ভালোভাবে উপরের দিকে যাচ্ছে এবং ভালো রিটার্ন কিন্তু দিচ্ছে। তো ফরেন ইনভেস্টাররাও কিন্তু আস্তে আস্তে গভর্নমেন্ট সেক্টরের দিকেও কিন্তু ঝুঁকছে, এবং তারা ইনভেস্টমেন্ট করার জন্য ভাবছে। তো ডিসেম্বর কোয়ার্টার থেকে মার্চ কোয়ার্টারের মধ্যে, মানে মার্চ 2024-এর মধ্যে ফরেন ইনভেস্টাররা তাদের স্টেক বাড়িয়েছে। এইরকমই আমি 5টা কোম্পানি নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব। অনেকে হয়তো এই কোম্পানিগুলোতে ইনভেস্টমেন্ট করে বসে আছো, বা অনেকে হয়তো ভাবছো করব। বন্ধুরা, একটা কথা বলি, যে 5টা স্টক নিয়ে আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব, এই 5টা স্টক কিন্তু কোনো রকম ভাবে এটা ভেবে নেবে না আমি তোমাদেরকে কেনা এবং বেচার জন্য বলছি। কেনা বেচা সম্পূর্ণটাই তোমাদের নিজস্ব ব্যাপার। আর এরকম ভিডিও দেখে অনেকে তো ইনফ্লুয়েন্স হয়ে যায় যে এই ভিডিওতে যখন এটা বলছে তার মানে ইনভেস্টমেন্ট করা যেতে পারে। অবশ্যই ইনভেস্টমেন্ট করা যেতে পারে, তবে তার আগে আমি বলবো নিজের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে একটা পরামর্শ করে তবে কি ইনভেস্টমেন্ট করো। তো বন্ধুরা, আর দেরি না করে চলো ওই 5টা স্টক আজকে তোমাদের সামনে তুলে ধরি। পছন্দের যে 5 নম্বর স্টকটা, সেটা হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, পিএনবি। এই পিএনবি কি করে আমরা তো সবাই জানি, ব্যাংকিং সেক্টরের সাথে যুক্ত, এবং এখানে লোকে টাকা পয়সা রাখে, এফডি, সেভিংস, কারেন্ট অ্যাকাউন্ট, অনেক কিছু হয়। এই পিএনবি ব্যাংক বন্ধুরা লাস্ট 1 বছরে তার ইনভেস্টারদের 143% কিন্তু রিটার্ন দিয়েছে। মানে টাকা তো মানে কি বলবো, 1.5 গুণ করে দিয়েছে 1 বছরে। এবার যারা পিএনবি তে যারা সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখো,
বা যারা এফডি করে রেখেছো, এফডি মানে 1 লক্ষ টাকা 9 বছরের জন্য এফডি করে রেখেছো, তবে গিয়ে সেটা ডবল হবে। তো সে পিএনবি স্টক তো তার থেকে বেশিই দেয়, এবং সেটা খুবই অল্প সময়ে। কারণ 1 বছরে টাকা 1.5 গুণ হয়ে যাচ্ছে। মানে কেউ যদি 1 বছর আগে 1 লক্ষ টাকা পিএনবি তে ইনভেস্ট করে রাখতো, তাহলে আজকে তার প্রায় 2.5 লক্ষ টাকার কাছাকাছি কিন্তু তার হয়ে যেত, মানে মাত্র 1 বছর সময়ের মধ্যে। তো পিএনবি একটা খুব ভালো একটা রিটার্নও দিয়েছে। যে শেয়ার হোল্ডিং প্যাটার্ন সেটা একটু দেখে নি। প্রোমোটার হোল্ডিং আছে 73.15%, এফআইআই হোল্ডিং ডিসেম্বর কোয়ার্টারে 3.10%, সেটা মার্চ কোয়ার্টারে বেড়ে 4.82%। এখানে ফরেন ইনভেস্টাররা কিন্তু তাদের স্টেক বাড়িয়েছে এবং এটা একটা খুবই প্লাস পয়েন্ট। ডিআইএ হোল্ডিং আছে 12.37% এবং পাবলিকের কাছে আছে মাত্র 9.67%। এটা একটা সেন্ট্রাল গভর্নমেন্টের অধীনে ন্যাশনাল একটা ব্যাংক। এই ব্যাংকের যে মার্কেট ক্যাপিটাল সেটা হচ্ছে 1,37,528 কোটি টাকা, আর প্রাইস হচ্ছে 125 টাকা। আর বন্ধু সব থেকে যেটা মানে আমার যেটা ভালো লেগেছে ব্যাংকে, সেটা হচ্ছে প্রাইস টু আর্নিং রেশিও, মানে পিই রেশিও, সেটা হচ্ছে মাত্র 18। ঠিক আছে, মানে 18 টাকা দেওয়া যেতে পারে 1 টাকা ইনকাম করার জন্য। এটা আমার পছন্দের 5 নম্বর স্টক। বন্ধুরা চলে আসি আমার পছন্দের 4 নম্বর স্টকটা। সেই 4 নম্বর স্টকটা হচ্ছে ইউনিয়ন ব্যাংক। এটাও একটা ব্যাংকিং সেক্টর থেকে কিন্তু বিলং করে। আমরা ইউনিয়ন ব্যাংকের নাম নিশ্চয়ই কম বেশি শুনেছি। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক যেমন একটা ব্যাংক, ইউনিয়ন ব্যাংকও একটা মানে সেন্ট্রাল গভর্নমেন্টের অধীনে একটা ব্যাংক। ঠিক আছে, এই ব্যাংকের মার্কেট ক্যাপিটাল 1,09,924 কোটি টাকা, আর প্রাইস চলছে 144। আর কারেন্ট প্রাইস টু আর্নিং রেশিও মানে পি হচ্ছে 8.25, মানে 10-এরও কম। মানে এখনো আমার মনে হয় এটা একটা আন্ডার ভ্যালুড বা ঠিকঠাক পিতে এখনো কিন্তু ট্রেড করছে বন্ধুরা। এবং লাস্ট 1 বছরের যদি রিটার্ন দেখি, তার ইনভেস্টারদের 85% কিন্তু রিটার্ন দিয়েছে, মানে প্রায় টাকা কিন্তু ডবল করে দিয়েছে। এবং আরওই রিটার্ন অফ ইকুইটি যদি দেখি, তাহলে 11.4% আরওই আছে। প্রোমোটার হোল্ডিং বন্ধুরা, প্রোমোটার হোল্ডিং 76.99%, আর সেটা কমে ডিসেম্বর কোয়ার্টার থেকে সেটা কমে মার্চ কোয়ার্টারে হয়েছে 74.76%। অ্যাজ পার সেবি রুল, প্রোমোটাররা তাদের যে হোল্ডিং স্টেক সেটা কিন্তু 75%-এর বেশি রাখতে পারবে না। সেই রুল অনুযায়ী কিন্তু ইউনিয়ন ব্যাংক তাদের স্টেক বিক্রি করেছে, সেটা বিক্রি করে ওই মোটামুটি 3%-এর মতো একটা সেল করেছে, এবং সেই সুযোগের সদ্ব্যবহার করেছে বিদেশি বিনিয়োগকারীরা। এফআইআই 3.97% ছিল স্টেক ডিসেম্বর কোয়ার্টারে, সেখান থেকে বাড়িয়ে বন্ধুরা 6.75%, মানে প্রায় 3% স্টেক তারা বাড়িয়ে নিয়েছে, মানে কিনে নিয়েছে। এবং ডিআইআইরা 12.28% থেকে 12.24%, মানে একটু বিক্রিও করেছে। আর পাবলিকের কাছে আছে বন্ধুরা খুবই সামান্য স্টেক, 6.25%। এখানেও পাবলিকের স্টেক কিন্তু কম আছে। তো গভর্নমেন্ট ব্যাংক বা গভর্নমেন্ট সেক্টর মানে কোনো ঠুনকো ভেবো না। একটাই কথা বলছি, এফআইআইরা কিন্তু তাদের স্টেক বাড়াচ্ছে। ঠিক আছে, সেই জায়গাটা আমাদের কিন্তু একটু নজর রাখা উচিত অ্যাজ আ ইন্টেলিজেন্ট ইনভেস্টার। কারণ এই জিনিসগুলো কিন্তু আমাদের ছোট ছোট জিনিসগুলো নজর রাখলে তবে গিয়ে আমরা ইন ফিউচার একটা ভালো ওয়েলথ ক্রিয়েট করতে পারবো। আমার পছন্দের 3 নম্বর যে স্টক সেটা হচ্ছে হিন্দুস্তান কপার। এটাও একটা গভর্নমেন্ট হোল্ডিং কোম্পানি, এবং এই হিন্দুস্তান কপার হচ্ছে ইন্ডিয়ার সব থেকে বড় কপার মাইনিং কোম্পানি এবং প্রডিউসার। মানে কপারের যে তার হোক, কপারের যে পাইপ হোক, অ্যানোড ক্যাথোড যাই হোক, এই কপার প্রডিউসার কিন্তু হিন্দুস্তান কপার। এবং মার্কেট ক্যাপিটাল হচ্ছে 35,920 কোটি টাকা, প্রাইস হচ্ছে 371 টাকা। পি হচ্ছে বন্ধুরা খুবই ওভার ভ্যালুড, 118। লাস্ট 1-2 মাস কি 3 মাস যাবৎ এই কোম্পানির কিন্তু প্রচন্ড পরিমাণে দৌড়েছে, অনেকটা দৌড়েছে। তো আমি বলবো যদি কেউ মনে করে যে হিন্দুস্তান কপারে ইনভেস্টমেন্ট করবে, তো আমি বলবো যারা রোগকে, কারণ পি কিন্তু অনেক হাই হয়ে গেছে, অনেক ওভার ভ্যালুড হয়ে গেছে, একটু কারেকশন হওয়া উচিত, আমার পার্সোনাল এটা মতামত। তো তারপরে প্রাইসটা একটু অ্যাডজাস্ট হলে দেন তোমরা কিন্তু ইনভেস্টমেন্ট করার জন্য যদি ভাবছো তো ভাবতে পারো। কোম্পানি তার ইনভেস্টারদের 253% রিটার্ন দিয়েছে লাস্ট 1 বছরে, মানে প্রায় 2.5 গুণ, মানে 1 লক্ষ টাকার এগেনস্টে 3.5 লক্ষ টাকা হয়ে গেছে বন্ধুরা তার ইনভেস্টারদের টাকা। আচ্ছা, প্রোমোটার হোল্ডিং আছে 66.14%, এফআইআই হোল্ডিং 2.05 থেকে 3.13% কিন্তু স্টেক বাড়িয়েছে ডিসেম্বর কোয়ার্টার থেকে মার্চ কোয়ার্টারের মধ্যে বিদেশি বিনিয়োগকারীরা। আর ডিআইআই হোল্ডিং 13.70% থেকে
12.28%, ডিআই এরা তাদের স্টেক বিক্রি করেছে। পাবলিকের কাছে আছে বন্ধুরা 18.45%। চলে আসি আমার পছন্দের 2 নম্বর স্টক। 2 নম্বর স্টকটা হচ্ছে এনএলসি ইন্ডিয়া লিমিটেড। ঠিক আছে, এই এনএলসি ইন্ডিয়া লিমিটেড একটা মানে নবরত্ন কোম্পানি গভর্নমেন্টের, এবং এই কোম্পানিটি ফসিল ফুয়েল উত্তোলন করে, মানে হচ্ছে পেট্রোল ডিজেল, যেটা মানে খনিজ তৈল যেটা হয়, খনিজ তেল, সেটাকে কিন্তু উত্তোলন করে এবং পাওয়ার জেনারেশন করে, মানে থার্মাল পাওয়ার জেনারেশন করে, সেটা হচ্ছে মিনিস্ট্রি অফ কোলের আন্ডারে থেকে এই এনএলসি ইন্ডিয়া লিমিটেড। এই কোম্পানিটি মানে এটা গভর্নমেন্ট হোল্ডিং কোম্পানি। এই কোম্পানিটি রাজস্থান, অন্ধ্রপ্রদেশ, তারপর কেরালা, কর্ণাটক, তামিলনাড়ু, তারপর ইউনিয়ন টেরিটরি হচ্ছে পন্ডিচেরি, ঠিক আছে, এইসব জায়গাগুলোতে কিন্তু স্টেট গভর্নমেন্টকে এ পাওয়ার বিক্রি করে, মানে যেটা জেনারেশন করে থার্মাল পাওয়ার থেকে, সেই ইলেকট্রিসিটি উৎপন্ন করে সে কিন্তু এই স্টেট গভর্নমেন্টগুলোকে বিক্রি করে। এছাড়া কোম্পানি রিনিউয়েবল এনার্জির সাথেও যুক্ত। কোম্পানি 1370 মেগাওয়াটের সোলার এনার্জি তামিলনাড়ু বিভিন্ন ডিস্ট্রিক্টে মানে প্রতিস্থাপিত করা হয়েছে এবং তার মাধ্যমে বিদ্যুৎ বন্টন করে থাকে, এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের বিভিন্ন ডিস্ট্রিক্টে কিন্তু এই সোলার এনার্জি থেকে যে মানে বিদ্যুৎ উৎপন্ন হয় সেটা কিন্তু ডিস্ট্রিবিউট করে থাকে। একটা যেটা আছে 51 মেগাওয়াটের একটা উইন্ড পাওয়ার প্ল্যান্ট আছে, সেটা হচ্ছে তামিলনাড়ুর তিরুভেনভেলিতে। কোম্পানি টোটাল 4 রকম জায়গা থেকে কিন্তু তার পাওয়ার জেনারেশন করে। একটা হচ্ছে লিগনাইট, লিগনাইট থেকে 3140 মেগাওয়াট পাওয়ার উৎপন্ন করে। কোল থেকে 5980 মেগাওয়াট পাওয়ার উৎপন্ন করে। সোলার থেকে 2651 মেগাওয়াট পাওয়ার উৎপন্ন করে, এবং উইন্ড থেকে প্রায় 200 মেগাওয়াট পাওয়ার কিন্তু উৎপন্ন করে। মার্কেট ক্যাপিটাল হচ্ছে 31,116 কোটি টাকা, প্রাইস হচ্ছে 224, পি হচ্ছে মাত্র 12। আরওই 15.5% আরওই আছে, সেটাও একটা খুব ভালো একটা জিনিস। মানে আমি মোটামুটি 15 থেকে 20%-এর মধ্যে আরওই থাকে, তাহলে সেই কোম্পানি আমি মনে করি ভালো, গুড রিটার্ন। প্রোমোটার হোল্ডিং 79.20% থেকে 72.20% হয়ে গেছে, মানে গভর্নমেন্ট তার স্টেক বিক্রি করেছে। কারণ ওই বললাম যে 75%-এর বেশি অ্যাজ পার সেবি রুল রাখার নিয়ম নেই, তো তার জন্য কিন্তু বিক্রি করেছে এই ডিসেম্বর থেকে মার্চ কোয়ার্টারের মধ্যে। সেই জায়গায় সুযোগের সদ্ব্যবহার করেছে এফআইআই এবং ডিআইআই দুজনাই। ঠিক আছে, এফআইআই তাদের স্টেক ছিল 1.21% ডিসেম্বরে, আর মার্চে তাদের স্টেক হয়ে গেছে 2.39%। ডিআইআই হোল্ডিং ডিসেম্বর কোয়ার্টারে ছিল 8.85%, সেই জায়গায় মার্চ কোয়ার্টারে বেড়ে দাঁড়িয়েছে 13.3%। আর পাবলিকের কাছে আছে বন্ধুরা 7.73%। গভর্নমেন্টের কাছেও স্টেক আছে, গভর্নমেন্ট মানে রাষ্ট্রপতির কাছেও স্টেক আছে, সেটা হচ্ছে 4.31%। আমাদের রাষ্ট্রপতির কাছেও কিন্তু এই কোম্পানিটির স্টেক আছে, এনএলসি ইন্ডিয়া লিমিটেড। বন্ধুরা এই এনএলসি ইন্ডিয়া লিমিটেড তার যে ইনভেস্টার তাদেরকে লাস্ট 1 বছরে রিটার্ন দিয়েছে 161%, মানে এখানেও প্রায় টাকা 1.5 গুণের থেকেও বেশি বানিয়ে দিয়েছে একটা গভর্নমেন্ট হোল্ডিং কোম্পানি। পছন্দের লাস্ট এবং ফার্স্ট যে স্টক সেটা হচ্ছে কোচিন শিপইয়ার্ড লিমিটেড। এই কোচিন শিপইয়ার্ড লিমিটেড বন্ধুরা কি করে আমি প্রথমে ছোট করে একটু বলে দিই। এই কোচিন শিপইয়ার্ড লিমিটেডে আমি পূর্বে অনেক ভিডিও বানিয়েছি, 2-3টে ভিডিও আমার দেখে নেবে, আমার পুরোনো ভিডিও বানানো আছে কোচিন শিপইয়ার্ড লিমিটেডকে নিয়ে। এই কোচিন শিপইয়ার্ড লিমিটেড কিন্তু ভেসেল তৈরি করে, ঠিক আছে, তারপরে হচ্ছে যুদ্ধ জাহাজ তৈরি করে, তারপরে এয়ারক্রাফট ক্যারিয়ার তৈরি করে, মানে ডিফেন্স সেক্টরের সাথে যুক্ত। আমার মোস্ট ফেভারিট একটা সেক্টর, সেই ডিফেন্স সেক্টরের সাথে কিন্তু কোচি শিপইয়ার্ড যুক্ত। এই কোচিন শিপইয়ার্ড, তারপরে যে কেরালাতে যে ওয়াটার মেট্রো যেগুলো চলে সেগুলোও এই কোচিন শিপইয়ার্ড কিন্তু তৈরি করেছে। এই কোচিন শিপইয়ার্ড লাস্ট 1 বছরে তার ইনভেস্টারদের রিটার্ন দিয়েছে 363%, মানে প্রায় 3.5 গুণ। ঠিক আছে, 363% তার ইনভেস্টারদের রিটার্ন দিয়েছে। কোচিন শিপইয়ার্ডের মার্কেট ক্যাপিটাল হচ্ছে 33,801 কোটি টাকা, প্রাইস হচ্ছে 1285 টাকা, আর পি হচ্ছে 61, একটু ওভার ভ্যালুড হয়ে গেছে। ঠিক আছে, একটু কারেকশন হলে দেন তোমরা ইনভেস্টমেন্টের জন্য ভাবতে পারো, বাট ওয়াচ লিস্টে অবশ্যই অ্যাড করে রাখো কোচিন শিপইয়ার্ড লিমিটেড। আরওই হচ্ছে 6.57%, আরওইটা খুবই পুয়ার। ঠিক আছে, বাট ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কারণ আগামী দিনে আরো বড় বড় মানে অর্ডার মানে ডিফেন্সের থেকে কিন্তু কোচিং শিপইয়ার্ডের পাইপলাইনে আছে, আরওই ঠিকঠাক হয়ে যাবে, সেটা নিয়ে চিন্তা করার কিছু নেই। প্রোমোটার স্টেক আছে 72.86%, এফআইআই স্টেক আছে
4.11%, মানে ডিসেম্বরে ছিল 4.11%, সেখান থেকে বেড়ে এখন হয়েছে 5.23%। এআইআই স্টেক 2.20% থেকে বেড়ে হয়েছে 2.45%। আর পাবলিকের কাছে আছে বন্ধুরা মাত্র 19%-এর মতো স্টেক। তো বন্ধুরা এই গেল হচ্ছে আমার টপ 5 গভর্নমেন্ট সেক্টরের, মানে যারা ফরেন ইনভেস্টার আছে তারা ইনভেস্টমেন্ট তাদের বাড়িয়েছে এবং স্টেক বাড়িয়েছে, হোল্ডিং বাড়িয়েছে। আমার পছন্দের 5টা স্টক, এবং খুব বেছে আমি কিন্তু স্টকগুলো তোমাদের সামনে তুলে ধরেছি যারা গভর্নমেন্ট সেক্টর মানে পিএসইউ সেক্টরে ইনভেস্টমেন্ট করতে খুব আনন্দ পাও, ঠিক আছে, তাদের জন্য এই ভিডিওটা বানানো। যারা ইনভেস্ট করবে বলে ভাবছো তারা অবশ্যই ওয়াচ লিস্টে অ্যাড করে রাখো এই 5টা কোম্পানিকে। আর কেউ যদি এই 5টা কোম্পানির মধ্যে যদি ইনভেস্টমেন্ট অলরেডি করে রেখেছো তো অবশ্যই একটু কমেন্ট বক্সে জানিও কোন কোম্পানিতে তোমরা ইনভেস্টমেন্ট করে রেখেছো এই 5টা কোম্পানির মধ্যে। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে, আর ভালো লাগলে লাইক করে দিও। থ্যাংক ইউ বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে।